হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনে আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে চ্যানেল ইউনিক থেকে। আর ভিডিওর টাইটেল হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন, চরম বেকায়দায় সরকার, বাংলাদেশ রেমিটেন্স ক্রাইসিস। রেমিটেন্স বন্ধুরা, ভিডিও টাইটেল অনুসারে এটাই বুঝতে পারছি, বাংলাদেশের যেসব ভাই বোনেরা বিদেশে কর্মরত হিসাবে অবস্থান করছেন, তাদের যে কষ্টের ইনকাম বৈদেশিক মুদ্রা, সেই বৈদেশিক মুদ্রা এখন আর বাংলাদেশে তারা পাঠাতে চাইছে না। এই যে রেমিটেন্স বন্ধ করে দিয়ে তারা যে প্রতিবাদ করছে, তারা যে ছাত্র আন্দোলনের যে সাপোর্ট করছে, আদৌ কি সেটা ঠিক হচ্ছে? আদৌ কি তাতে বাংলাদেশের লাভ? আদৌ কি তারা ছাত্রদের সাপোর্ট করছে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। বাংলাদেশের যে কোটা আন্দোলন ছাত্ররা করেছে, বাংলাদেশের সুপ্রিম কোর্ট ছাত্রদের পক্ষে রায় দিয়েছে, ছাত্রদের যে দাবি ছিল সেটা মেনে নিয়েছে। তারপরেও বাংলাদেশের যেসব ভাই বোনেরা বিদেশে অবস্থান করছেন কর্মরত হিসাবে, তারা যদি এখন রেমিটেন্স বন্ধ করে দেয়, তাহলে সেটা কি দাঁড়াচ্ছে? সেটা আদৌ কি বাংলাদেশের যে ছাত্র আন্দোলন তার সাপোর্ট হচ্ছে, না বাংলাদেশ সরকারের বিরোধিতা হচ্ছে, না বাংলাদেশের সরকারের পতন? কোনটা? সেটা আমরা সবকিছু জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিওর শেষে অবভিয়াসলি আমার বিশ্লেষণ থাকবে, আর অরিজিনাল ভিডিওর লিংক আমার ডেসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা ছাত্রদের পক্ষে। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা ছাত্রদের পক্ষে। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা ছাত্রদের পক্ষে। আমি রেমিটেন্স যোদ্ধা, আমি ছাত্রদের পক্ষে। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা ছাত্রদের পক্ষে। রেমিটেন্স কেন বাংলাদেশের জন্য এতটা গুরুত্বপূর্ণ? রেমিটেন্স এতটাই গুরুত্বপূর্ণ যে একটি দেশের অর্থনীতিকে ধরে রাখে এই রেমিটেন্স। এমনকি শ্রীলঙ্কার ডুবে যাওয়া অর্থনীতিকে বাঁচিয়েছে রেমিটেন্স। শুধুমাত্র এই রেমিটেন্সের কারণে শ্রীলঙ্কার অর্থনীতি আবারও ঘুরে দাঁড়িয়েছে। রেমিটেন্স আসলে কি? তাছাড়া বাংলাদেশে কি পরিমাণ রেমিটেন্স আসে? তাছাড়া কোন দেশ থেকে সব থেকে বেশি রেমিটেন্স আসে? আর এই রেমিটেন্স বন্ধ হলেই বা কতটা প্রভাব পড়বে? এই সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। রেমিটেন্স শব্দটির সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করবো, তারা রেমিটেন্সটা পাঠাবে। তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয়, তার জন্যই কিন্তু আমরা আমাদের ব্যাংকিং এবং যে কমার্শিয়াল যে এরিয়াগুলো আছে এগুলোকে প্রাধান্য দিচ্ছি। কিন্তু রেমিটেন্স আসলেই কি তা হয়তো আমরা অনেকে জানি না। রেমিটেন্স শব্দটি রেমিট শব্দ থেকে এসেছে। এর অর্থ হচ্ছে ফেরত পাঠানো। বিদেশে কর্মরত ব্যক্তিরা নিজ দেশে পরিবার বা আত্মীয়দের কাছে যে অর্থগুলো পাঠায় তাকে রেমিটেন্স বলে। অধিক বেতন, উন্নত কর্মপরিবেশ এবং উন্নত জীবনের আশায় মানুষ নিজের দেশ ছেড়ে অন্যান্য দেশে পাড়ি জমায়। এই সকল প্রবাসীদের পাঠানো অর্থ
একটি দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে। রেমিটেন্স বৃদ্ধির সাথে সাথে দেশের মাথাপিছু আয় এবং জিডিপিও বৃদ্ধি পায়। ব্যাংকিং চ্যানেলে বিদেশ থেকে আসা সকল অর্থই রেমিটেন্স নয়, এমনকি দেশে বসে ফ্রিল্যান্সিং করে অথবা বিদেশি কোম্পানিতে চাকরি করে অনেকে বৈদেশিক মুদ্রা আয় করে থাকে, কিন্তু এগুলো রেমিটেন্সের অন্তর্ভুক্ত নয়। এই সকল উপার্জন রপ্তানি আয়ের অন্তর্ভুক্ত। ফ্রিল্যান্সিং এবং দেশে থেকে বিদেশি কোম্পানিতে চাকরি করা সেবা রপ্তানি হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ রেমিটেন্স হওয়ার একটি গুরুত্বপূর্ণ শর্ত হল বিদেশে অবস্থান করে দেশে টাকা পাঠানো। সকল দেশের কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা বিনিময় এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর রেমিটেন্সের পরিমাণ নির্ণয় করে বিশ্বব্যাংক। 2020 সালে সবথেকে বেশি রেমিটেন্স আয় করেছিল ভারত, এবং আপনারা তালিকাটি দেখতে পাচ্ছেন। 2020 সালে ভারত রেমিটেন্স থেকে আয় করে প্রায় $83 বিলিয়ন। 2008 সাল থেকে ইন্ডিয়া রেমিটেন্স আয়ে সব থেকে উপরে রয়েছে। শীর্ষ রেমিটেন্স অর্জনকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান অষ্টম। কয়েক বছরে বাংলাদেশে রেমিটেন্সের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক খাতের পরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের অবদান সব থেকে বেশি। প্রবাসী শ্রমিকেরা যে পরিমাণ মুদ্রা দেশে পাঠাচ্ছে তা দেশের মোট রপ্তানি আয়ের প্রায় অর্ধেক। তাছাড়া অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্সের অবদান মোট জিডিপির 12%। বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী করোনাকালীন সময়ে প্রবাসীরা বাংলাদেশে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছে, এবং 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই রেমিটেন্সের পরিমাণ সব থেকে বেশি বেড়েছে। যেমন 2019 সালে বাংলাদেশে রেমিটেন্স এসেছিল $1820 কোটি, আর করোনা মহামারীর সময় 2020 সালে রেমিটেন্স পাঠিয়েছে $2478 কোটি। 2023 সালে বাংলাদেশ রেমিটেন্স অর্জন করেছে প্রায় $23 বিলিয়ন। বাংলাদেশ সরকার বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য 2019-20 অর্থবছর থেকে 2% হারে প্রণোদনা দিচ্ছে। মানে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠালে প্রতি 100 টাকায় 2 টাকা করে প্রণোদনা পাবে। বর্তমানে শুধুমাত্র রেমিটেন্সের প্রণোদনা দেওয়ার জন্য 4000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সব থেকে বেশি লোক রয়েছে সৌদি আরবে, এরপরে রয়েছে মালয়েশিয়া, আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ব্রুনাই এবং দক্ষিণ কোরিয়া। যে দেশ সব থেকে বেশি রেমিটেন্স অন্য দেশে পাঠায় তাদের মধ্যে রয়েছে আমেরিকা। প্রতি বছর আমেরিকা থেকে অন্য দেশে সব থেকে বেশি রেমিটেন্স যায়। তার ঠিক পরে রয়েছে আরব আমিরাত এবং সৌদি আরব। তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে বাংলাদেশের প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করা শুরু করেছে। বাংলাদেশে ছাত্রদের উপরে হামলা করার কারণে তারা রেমিটেন্স শাটডাউন করবে বলে ঘোষণা দিয়েছে। বিদেশে বসে প্রবাসীরা শুরু করেছে এক ঐতিহাসিক আন্দোলন। এইরকম আন্দোলন বাংলাদেশের ইতিহাসে আর কখনোই দেখা যায়নি। তারা এই আন্দোলনের নাম দিয়েছে রেমিটেন্স শাটডাউন। বলতে গেলে এই রেমিটেন্সের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকার টিকে থাকে। তাই কোটা আন্দোলনে মানুষের উপরে নির্যাতনের প্রতিবাদ চালাতে প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। কারণ রেমিটেন্সের মাধ্যমে বৈদেশিক মুদ্রা না এলে সরকারের পক্ষে দেশ চালানোই অসম্ভব। প্রবাসীরা এক্ষেত্রে শ্রীলঙ্কার উদাহরণ তুলে ধরেছে। শ্রীলঙ্কাতে প্রধানমন্ত্রীর দুর্নীতি ছাড়িয়ে যাওয়ার পর শ্রীলঙ্কার প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়। এর কিছুদিনের মধ্যেই বৈদেশিক বাণিজ্য লেনদেন এবং ঋণ পরিশোধ করতে না পেরে সেখানকার সরকারের পতন হয়ে যায়। পরবর্তীতে নতুন সরকার গঠিত হওয়ার পর সেই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সেই শ্রীলঙ্কা পুনরায় স্বনির্ভর হয়ে ওঠে। শ্রীলঙ্কার প্রবাসীরা যা করেছে তাই করতে চলেছে বাংলাদেশের প্রবাসীরা। ইতিমধ্যে রেমিটেন্স প্রবাহে ধস নেমেছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে এই মাসের শুরুতে প্রতিদিন $8 কোটি রেমিটেন্স আসতো। সেখানে কোটা আন্দোলন শুরু হওয়ার পর থেকে পুরো 7 দিনেও $8 কোটি আসেনি। মানে রেমিটেন্স প্রবাহ 80 থেকে 90% কমে গিয়েছে। প্রতিনিয়ত রেমিটেন্সের পরিমাণ কমতে আছে। বিশেষজ্ঞরা বলছে এরকম যদি কয়েক সপ্তাহ চলতে থাকে তাহলে সরকার আর দেশ চালাতে পারবে না। কয়েকদিন রেমিটেন্স না পাঠানোর কারণে বাংলাদেশের অবস্থা এতটাই করুণ হয়েছে যে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী প্রবাসীদের কাছে হাত জোর করে বলছে দেশে টাকা পাঠানোর জন্য। আপনারাই দেখুন জুনায়েদ আহমেদ পলক কিভাবে প্রবাসীদের বলছে দেশে টাকা পাঠানোর কথা। প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও প্রয়োজন অনুরোধ করতে চাই, এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না। আমাদের দেশের সম্পদ, আমাদের সরকারের যত অবকাঠামো, এগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা, দেশের কৃষক, শ্রমিক, ব্যবসায়ী সকলের ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি।
প্রবাসীদের যাদের টাকা পাঠানো একান্ত প্রয়োজন তারা শুধুমাত্র প্রয়োজন পরিমাণ টাকা দেশে পাঠাচ্ছে, আর অনেকেই দেশে টাকা পাঠাচ্ছে হুন্ডির মাধ্যমে। আপনারা যদি না জানেন হুন্ডি কি এবং হুন্ডিতে কিভাবে টাকা পাঠানো হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা এই নিয়ে ভিডিও তৈরি করতে পারি। অনেক প্রবাসী সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবে, তবে সেটি 3 থেকে 6 মাস পরে, কারণ ততদিন পর্যন্ত বৈদেশিক মুদ্রা না পেয়ে সরকারের একটি উচিত শিক্ষা হয়ে যাবে বলে ধারণা করছে প্রবাসীরা। তাছাড়া বেশ কয়েক মাস তাদের কাছে যদি রেমিটেন্স রেখে দেওয়া হয় তাহলে টাকার মান কমবে, এতে করে প্রবাসীরা লাভবান হবে। প্রবাসীরা শুধুমাত্র কোটা আন্দোলনের জন্যই নয়, তারা আরো সব বিষয় নিয়ে ক্ষেপে আছে, যেমন পাসপোর্ট বানানো থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত প্রত্যেকটি ধাপে ধাপে একজন প্রবাসী যে পরিমাণ হয়রানির শিকার হন। এয়ারপোর্টে প্রবাসীদের সঙ্গে যেভাবে আচরণ করা হয়, যেভাবে হরহামেশা শত শত সিসি ক্যামেরার সামনে প্রবাসীদের লাগেজ হারিয়ে যায়, পৃথিবীর কোনো দেশেই এমন ঘটনা দেখা যায় না। তো সব মিলিয়ে বর্তমানে রেমিটেন্স শাটডাউন চলছে, আর কিছুদিন পরে বাংলাদেশ বুঝতে পারবে রেমিটেন্স ছাড়া বাংলাদেশ কতটা অসহায়। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। বন্ধুরা, সম্প্রতি বাংলাদেশে যে কোঠা আন্দোলন হয়েছে তা ভারতীয় সহ সারা বিশ্বের মানুষ দেখেছে, সারা বিশ্ব দেখেছে। বাংলাদেশে ছাত্ররা যে কোটা আন্দোলন করেছিল, সেই কোটা আন্দোলনের পিছে কি হয়েছে সেটা আমরা অবশ্যই দেখেছি। কোটা আন্দোলন কিভাবে হাইজ্যাক হয়েছে সেটাও আমরা দেখেছি। আর যেসব ছাত্র দল, ছাত্র শিবির, এরা যেভাবে বাংলাদেশে ধ্বংসযজ্ঞ করেছে, যেভাবে বাংলাদেশের পাবলিক প্রপার্টি ধ্বংস করেছে, নষ্ট করেছে, তাতে আদৌ কি এটা কোটা আন্দোলন বলা যায়, ছাত্র আন্দোলন বলা যায়? আমার তো মনে হয় ছাত্ররা যে কোটা আন্দোলন করেছে সেটা কম, সরকার বিরোধী আন্দোলন বেশি। বন্ধুরা, সরকারের প্রতি দেশের জনগণের অভিযোগ থাকতেই পারে, সরকারের প্রতি দেশের মানুষ অসন্তুষ্ট হতেই পারে। তাই বলে দেশের যে পাবলিক প্রপার্টি সেগুলো ধ্বংস করার অধিকার সেই দেশের কোনো নাগরিকের নেই। আচ্ছা, আপনারাই বলুন, আজ যে মেট্রো রেল চলছে না, আজ যে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে, আজ যে অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে ঢাকাবাসীদের, তার জন্য দায়ী কারা? আজ যে বিটিভি ভবন ধ্বংস করা হয়েছে তার দায় কারা নেবে? আজ যে এই বাংলাদেশের ফ্লাইওভারের উপর যে টোল ট্যাক্স প্লাজা সেটা ধ্বংস করা হয়েছে, তার দায় কাদের? বাংলাদেশের এই কোটা আন্দোলনকে সামনে রেখে যারা বাংলাদেশের সম্পত্তি নষ্ট করেছে, যারা বাংলাদেশের যে মিউনিসিপাল ঢাকা শহরের তাদের যে 50-60টা গাড়ি আগুনে পুড়ে দিয়েছে, তাদের দায় কারা? আদৌ কি এটা ছাত্রদের আন্দোলন ছিল? আদৌ কি এটা কোটা আন্দোলন ছিল? বাংলাদেশ সরকার প্রথমেই বলেছে ছাত্ররা যে কোর্টে এই কোটা আন্দোলন নিয়ে গিয়েছে তার শুনবাই এবং কোর্টের রায় বের হবার 1 সপ্তাহ আগেই এই আন্দোলন শুরু করেছে। বাংলাদেশ গভর্নমেন্ট বলেছে বিচারাধীন রয়েছে কোর্টে, কিছুদিনের মধ্যে রায় বেরিয়ে আসবে। রায়ের পরে যদি ছাত্রদের মনোনীত না হয়, তাদের দাবি দাওয়া যদি মেনে না নেয়, তাহলে তারা আন্দোলন করতে পারে। তারপরেও কোর্ট ছাত্রদের পক্ষে রায় দিয়েছে, তারপরেও ছাত্ররা
যা আন্দোলন করেছে তাতে জয়ী হয়েছে, এরপরেও যে বাংলাদেশের যে প্রবাসী ভাইয়েরা বিদেশে অবস্থান করছেন কর্মক্ষেত্রে, তারা যদি এখন বলে যে আমরা রেমিটেন্স পাঠাবো না, আমরা বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে চাই না, তাহলে এটা ছাত্রদের সাপোর্ট হচ্ছে কোথা থেকে? ছাত্ররা রায় পেয়ে গেছে, ছাত্ররা আন্দোলন শেষ করে দিয়েছে, তারপরেও এখন যারা বিদেশ থেকে বলছে যে আমরা ছাত্রদের সাপোর্ট করছি, ছাত্র আন্দোলনকে সাপোর্ট করি, আমরা রেমিটেন্স যোদ্ধা। আরে দাদা, আরে ভাই, এটা সরকার বিরোধী পদক্ষেপ। বাংলাদেশের যে ভাইয়েরা বিদেশে অবস্থান করছেন কর্মক্ষেত্রে, অবশ্যই আপনাদের যোগদান রয়েছে বাংলাদেশকে ডেভেলপমেন্ট করার পিছনে। বাংলাদেশ যে আজ এত উন্নত হচ্ছে, আপনাদের অবদান অনেক অনেক বেশি। আপনাদের টাকায় বাংলাদেশ এত দূর পর্যন্ত আগে এসেছে। আগামী দিনে বাংলাদেশকে গড়তে আপনাদের যোগদান অনেক বেশি প্রয়োজন। সরকারের প্রতি আপনাদের যে ক্ষোভ, সেটা অবশ্যই থাকতে পারে একটা গণতন্ত্র দেশে, এবং সবার অধিকার আন্দোলন করার, কিন্তু সেটা শান্তিপ্রিয় ভাবে। কিন্তু আদেও এটা যে কোটা আন্দোলন ছিল, সেটা এখন আর বলা যুক্তিসঙ্গত হবে বলে আমার মনে হয় না। তার কারণ এটা কোটা আন্দোলন থেকে সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। তো বন্ধুরা, আজকের রিয়াকশন আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।